ঝিম 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 বর্ষা এলো, বর্ষা রানী রুমঝুম তালে, এলে দুলে মন খুলে নাচো তালে তালে। না, সালমান তো দেখতে সুদর্শন ছিল, বোম্বের নায়কদের মতোই। বোম্বের যে হিট নায়ক যারা বর্তমানে আছে বা ওর সময় ছিল তাদের মতোই, তাদের থেকে কোনো অংশ কম ছিল না দেখতে, এবং অভিনয় মোটামুটি খারাপ করতো না। তো ভালো, ওকে আমারও ভালো লাগতো, যে জন্যে আমি তাকে একটা ছবিতে নিয়েছিলাম, এবং সে অনেক কোঅপারেশন করেছে ছবিতে। এবং আমি মানে খুব ফাস্ট কাজ করতাম। একটা কথা বলছিল যে, আঙ্কেল তা আপনি এত ফাস্ট এত সুন্দরভাবে কাজ করেন, মানে 7 দিনের শিডিউল দিলাম, 4 দিন পরে আপনি বলতেছেন তোর কাজ শেষ, চলে যা। তো এরপরে প্রথম আপনাকে যত ছবি করব সবচেয়ে আগে আপনার জন্য আমি শিডিউল রাখবো, আমাকে বলছিল। আমি বলছি থ্যাংক ইউ, ধন্যবাদ। চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর, হায়রে অনেক দিনের পর, এই দুনিয়া ছাড়তে হবে, এসেছে খবর আমার, এসেছে খবর। এবং সালমান শাহ একজন খুব ভালো আর্টিস্ট, শিল্পী, এবং সে ছবির প্রতি, চরিত্রের প্রতি ডেডিকেটেড। সে চরিত্রকে নিজের মধ্যে সাজিয়ে নেয় এবং সেটা সে উপস্থাপন করে, যার জন্যে সালমান শাহর অভিনয়টা মানুষের মনে দাগ কেটে যায়। সালমান শাহর একটা নিজস্ব স্টাইল থাকে, সালমান শাহর চলা, তার হাঁটা, তার মানে ঘাড় বেঁকানো, বডি ল্যাঙ্গুয়েজ সবই সুন্দর। তো সালমান শাহর কথা বলতে গেলে একটাই বলতে হয় যে এরকম ধরনের মানে ডেডিকেটেড শিল্পী আমাদের চলচ্চিত্রে ক্ষণস্থায়ী, ক্ষণজন্মা। মানে এত ভালো এবং অল্প সময়ে এত মানুষের মন জয় করার শিল্পী আমাদের দেশে আর ছিল না। আর যারা করেছে তারা অনেক বছর কাজ করেছে, কিন্তু সালমান শাহ খুব দ্রুত তার প্রথম ছবি থেকে, সেই কিয়ামত থেকে শুরু করে তার প্রথম ছবি থেকে সে দর্শককে মাতিয়ে দিয়েছে তার নিজস্ব একটা স্টাইল দিয়ে। আমি যে তোমার কাছে এসে নাও জেনে না, কখনো ভাবিনি আমি তোমাকে পাবো, তোমারই জীবনে আমি জড়িয়ে যাব। সেখানে যেগুলো স্মৃতি আছে এগুলো কিছু পারিবারিক, কিছু বলা যায় না, আর কিছুটা হচ্ছে বলা যায়। সেটা হচ্ছে যে ওর কখনো কোনো রকম সমস্যা হলে আমাকে বলতো। একটা কথা আমি বলতো যে আমি আমার মারে বোঝাতে পারছি না, আমি ছোট ছিলাম, বুঝি নাই, উনি রাজনীতি করছে, এই করছে, সেই করছে। এখন আমরা বড় হয়েছি, এখন আমি আর্ন করি, এখন কি দরকার ওনার এই জাতীয় পার্টিতে গিয়ে ওখানে কিছু মিসহ্যাপ হয়েছিল। কোনো এক সময় শুনেছিল যে কোনো এক জাতীয় পার্টির নেতা তার মাকে স্ল্যাপ করছিল, এটা আমাকে বলে খুব কষ্ট পাইছে, কাঁদছে। আমি বললাম যে বুঝাও তুমি তাকে, আর আমার সাথে বুঝাইলে আমার কথা কি শুনবে না? তো মাকে বুঝাই তো শুনে না। এই জিনিসটা তার বুকে একটা কষ্ট ছিল সবসময়। পরবর্তীকালে আরেকটা ছিল, সে বিয়ে করেছিল আমাদের ক্রিকেটার হীরাবাইয়ের মেয়েকে, আমাদের একজন নামকরা ক্রিকেটার হীরাবাই উইকেট কিপার ছিলেন, ওনার মেয়েকে প্রেম করে বিয়ে করেছিলেন। পরবর্তীকালে তার ওয়াইফ শাবনুরের সাথে বেসিক্যালি প্রত্যেকটা নায়ক নায়িকা তাদের একটা প্রফেশনাল রিলেশনশিপ থাকে, যেখানে একটা তাদের নিজস্ব একটা রিলেশন, এইটা তার ওয়াইফ পারে নাই, যার জন্য সে সবসময় সালমান যেখানে শুটিংয়ে যায় সেখানে থাকতো। তো সেক্ষেত্রে গিয়ে আমি তখন তো বলতাম তাকে, দেখো তোমার স্ত্রী যদি লোকেশনে থাকে তোমার কাজের কিছুটা হ্যাম্পার হবেই, কারণ অনেক শর্ট তুমি তোমার স্ত্রীর সামনে দিতে চাইবে না, যেটা তোমার বাণিজ্যিক জায়গা থেকে তোমার ক্ষতি হবে। দুলাভাই কী করবো, বুঝান না আপনারা। আমি বললাম যে এটা এখন তো ব্যক্তিগত ব্যাপার, আমি যদি বুঝাতে চাই তো ধারণা করবে না নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে, তাইলে কেন উনি আমাকে থাকতে মানা করে। তুমি নিজে তাকে বুঝাও, আর এমন কিছু করো না যে মেয়েটা আঘাত পায় অমন পায়। হ্যাঁ, তো পাগলের কথাই শুনতো, তবে সে তার স্ত্রীকে সাংঘাতিক মানে অনার দিত, অনেক ভালোবাসতো। সেটা শাবনুরের সাথে একটা প্রফেশনাল একটা রিলেশনশিপ ছিল, সেটা সবারই থাকে। রাজ্জাক ভাইয়ের, কবরের ছিল, শাবানা আলমগীরের ছিল, এরকম অনেকেরই ছিল। সবাই ধারণা করতো তাদের ভিতরে আছে, এইসব স্মৃতি আছে, আর কিছু না।
বেঁচে থাকবো ততদিন এটা আমার মনের মাঝে থাকবে। তার যে চলাফেরা, স্বভাব, চরিত্র, তার মুখে যে হাসি থাকতো, আমার সামনে আসলে সবসময় হাসি থাকতো। আমি তাকে একটা দৃশ্য বুঝিয়ে দেওয়ার পরে তাকে আর ফার্দার বোঝাতে হতো না। অনেক ফুটেজ নষ্ট হয় অনেক আর্টিস্টের, আবার কিছু কিছু আর্টিস্ট আছে ফুটেজ নষ্ট হয় না। হ্যাঁ, সে এমনও সময় দেখছি ওয়ান টেকে ওকে হয়ে যায়, এক টেকে ওকে হয়ে যায়। তার যে অভিনয়, সে অভিনয় করতেন না, বাস্তব রূপেই সে যে দৃশ্যটা বুঝিয়ে দেওয়া হতো সেটা বাস্তব রূপেই সে করতেন। হ্যাঁ, করতেন। হ্যাঁ, তাকে মনে হতো না সে একজন অভিনেতা। অভিনেতা কি অভিনয় করে, ধারণ করে না, নিজের থেকে সে খালি দৃশ্যটা বুঝাই দিলে ওই দৃশ্য অনুযায়ী সে অভিনয় করে যেত। বিভিন্ন দৃশ্যে বিভিন্ন ছবি, অনেক ছবি করেছে সে, বিভিন্ন ওই ছবির গল্পের সাথে, দৃশ্যের সাথে সে নিজেকে মানিয়ে নিত। এবং ও যে কত বড় মাপের অভিনেতা এটা দর্শক জানে, আমাদের বাংলাদেশের দর্শকরা জানে, এবং দর্শকের খুব ফেভারিট আর্টিস্ট ছিল, আর দর্শকের খুব প্রিয় শিল্পী ছিল বলেই ওর ছবি চলতো। এবং ও খুব ভালো অভিনয় করতো, খুব ভালো অভিনয় করতো, যার জন্য দর্শকরা ওকে পছন্দ করতো। একটা স্মৃতির কথা খুব মনে পড়ে, আমি বান্দরবন শুটিং করছিলাম, খুব সুন্দর লোকেশন, পাহাড়ি লোকেশন, এমন সুন্দর লোকেশন বাংলাদেশে আর নেই। বড় মানে দেখার মতো লোকেশন, আপনারা ছবিতে নিশ্চয়ই দেখেছেন যে শেষ দৃশ্যে যেখানে আমি ফাইটিংয়ের দৃশ্যায়ন করছিলাম, সেখানে তো সালমান শাহর মানে যেহেতু মারামারি দৃশ্য, তার চোখে মুখে শরীরের রক্তের দাগ, তো ওর একটা অভ্যাস ছিল প্রত্যেকটা শট দিয়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করতো যে কেমন লাগলো, ওর স্ত্রী বলতো ভালো লাগলো, তারপর দ্বিতীয় শট দিতে আসতো। তো একটি শট দিয়ে ওর স্ত্রীকে জিজ্ঞেস করলো কেমন লাগলো, স্ত্রী কোনো কিছু না বলাতে ধুম করে নিচে চলে গেল, ব্যাস গাড়ি নিয়ে বেরিয়ে গেল। কোথায় চলে গেল আর খুঁজে পাচ্ছি না। সালমান শাহ কোথায় গেল। এমন সময় একটা লোক এসে বলতেছে আপনাদের নায়ক অ্যাক্সিডেন্ট করেছে। তাই আমি বললাম বলেন কি ভাই, যে হ্যাঁ তার চোখে মুখে রক্ত, নাকে মুখে রক্ত, তো শুটিংয়ের রক্ত যে লেগে আছে তার চেহারায়, সেটা আমিও ভুলে গেলাম যে অ্যাক্সিডেন্ট করেছে, তাহলে তো মাথায় নাকে মুখে রক্ত হবেই। আমি দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম খুঁজতে যে ও কোথায়। এই গাড়ি নিয়ে দেখি পথে কোথাও নেই, চলে গেলাম আমাদের ক্যাম্পে গিয়ে দিকেও বসে আছে, মুখ থেকে রক্ত মুছছে, মানে যে রক্তগুলো কৃত্রিম রক্ত যেগুলো আমরা লাগিয়েছিলাম সেগুলো মুছতেছে। তেমন কি হলো সালমান তুমি চলে আসলে কেন বাবা? বললো মামা আমি আজকে শুটিং করবো। ও আমাকে মামা বলে সম্বোধন করতো, যে মামা আজকে আমি শুটিং করবো না, আমি কালকে পুরোটা করে দেবো। আমি কেন করবে না? ও ভালো বলেনি। ও ভালো বলেনি মানে যে আপনাদের বৌমা ভালো বলেনি, যে ও ভালো বলেনি জন্য তুমি চলে, শটটা তো ভালো ছিল, ও বললো না কেন? সামিরা, হ্যাঁ, ও বললো না কেন? এই ওর জিত। ও চলে এলো, ওই দিন আর কাজই করলো না, তারপরের দিন আবার পুরো কাজ করে পুষি। সালমানের অনেক গুণ আছে, আর সাধারণ 5টা হিরোর মতন তার চরিত্র ছিল না। সে একটু ভিন্ন ক্যাটাগরি হিরো ছিল। সে চরিত্রের প্রয়োজনে সে সব ধরনের ত্যাগ সে করতে রাজি ছিল।
সালমান তখন আমার এই ছবিটি শুরু করলাম আমি। সালমান আমার ছবিতে কাজ করতে লাগলো। আস্তে আস্তে ছবির গল্পের ভিতরে যখন সে ঢুকে গেল, তখন সে প্রাণ খুলে আমার এই ছবিতে সে অভিনয় করেছে। এবং সে যদি কোনো ছবিতে কাজ করতে গিয়ে 1-2 শিফট শিডিউল যদি তার বেঁচে যাইত, সে টেলিফোন করতো, বাবা 2 শিফট শিডিউল আছে বা 1 শিফট শিডিউল আছে, তুমি করো কাজটা। আমি কাজটা করতাম এবং খুব অল্প সময়ের মধ্যেই আমি আমার এই ছবিটি শেষ করি। সালমান শাহ খুব সৎ নিষ্ঠাবান ছেলে ছিল। সে সহজে মিথ্যা কথা বলতো না, সত্য কথাই বলতো। এবং সালমানের আচরণ ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যেত। সালমান সে পৃথিবীতে নাই, তবু মনে হয় সালমানের কিছুই হয়নি। সালমান এখনও প্রত্যেকটি মানুষের হৃদয়ে, দর্শকের হৃদয়ে সে বেঁচে আছে এবং সে বেঁচে থাকবে। পরবর্তীতে আমরা ওখানে শুটিং করতে গেছি, তোর ওয়াইফ ফোন দিয়ে কি যেন ওয়াইফের সঙ্গে রাগারাগি হয়েছে ঢাকায়। রাগারাগি হওয়ার পরে একটা শট ছিল যে সে পাহাড়ের উপর থেকে 2500 ফিট উঁচু পাহাড় থেকে বাবর তাকে গুলি করবে, মৌসুমীকে নিয়ে যাবে, সে গড়ায় গড়ায় পড়বে। তো আমরা সাধারণত বড় বড় শট হইলে আমরা ডামি দিয়ে, মানে ডামি ম্যানকে দিয়ে ওই ড্রেস পরা নিয়ে আর কি আমরা চিত্রগ্রহণ মানে ধারণ করি আর কি। কিন্তু ও বলতেছে না আমি নিজেই দিব। তা আমি বললাম যে ইমন তুমি তো, ওর ব্ল্যাক নাম ছিল ইমন, তা আমি বললাম ইমন তুমি তো পাগলামি করে লাভ নাই, তুমি এত উপর থেকে যদি পড়তে গিয়ে তোমার পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, আমার শুটিং প্যাক আপ হয়ে যাবে, তো তুমি পাগলামি করো না, তুমি এটা না না বাবা আমি শট দিব, আমিই দিব শট। তখন গাজী ভাই অসুস্থ ছিল, আমি দিলীপ বিশ্বাসের সঙ্গে করে আমাদের শুটিং যাতে গিয়েছিলাম। তো যাই হোক সব দায়িত্ব আমার উপরে ছিল। তো কিন্তু শুটিং আমরা তো ক্যামেরা নিয়ে একদম সেই লেকের নিচে একদম ওইখানে ক্যামেরা বসানো, আর উপরে তো অনেক উপরে সেই মৌসুমি। তো গুলি করার পর মৌসুমি থেকে ওরা জোর করে ধরে নিয়ে যায়, সালমানের গুলি লাগে, ও পাহাড় থেকে গড়ায় 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 নিচে পড়বে। তো সেই শটটা সে নিজেই দিল। সে বলে না আমি মরে গেলে আমি মরে যাবো। তখন কালকে রাতে ওই আগের দিন রাত্রিবেলা ওর ওয়াইফের সঙ্গে একটু ঝড়গা হয়েছিল সামিরা ভাবির সাথে, তো এটা নিয়ে সে পাগলামি করে ওই শটটা দিল। তারপরে একদিন শুটিং করার পরে হঠাৎ করে মন পাগল হয়ে গেছে, বাবা ভাই আমাকে একটা দিনের জন্য ছাড়েন না, আমি রাত সন্ধ্যার সময় রওনা দিব, আমি ঢাকায় যাব, ঢাকাতে পরের দিন। আমি বললাম তুমি কি পাগল নাকি, এত দূরে তো যাওয়া আসা তো তুমি কীভাবে পৌঁছাবা, কীভাবে পারো, তুমি তো শুটিং করতে পারবে না, তোমার তো 2 দিন লাগবে। না না আমি চলে আসবো। ঠিকই পরের দিন সকাল 9টায় আসার কথা, 9টায় আসতে পারে নাই, ওয়াইফের সঙ্গে দেখা করে ও 12টার সময় ঢাকা আমাদের শুটিংয়ে এসে পৌঁছেছে। তখন আমরা সাবানা ম্যাডাম এবং মৌসুমীর অন্য সিকোয়েন্স করছিলাম শুটিং। তখন সে আসলো, আসার পরে তারপর আমার কাছে মনে হয়েছে যে রাজ্জাক কবিরের পরে একটা হিরো যিনি মনে হয় চলচ্চিত্রের জন্য উপকার হবে, দর্শকের জন্য উপকার হবে, প্রেক্ষকের জন্য উপকার হবে, সব কিছু ভাবনে আমার মনে হয়েছে যে এই হিরোদের জন্য আমি একটা ছবি বানাই আমার মনে ভালো হবে, যার জন্য আমি ওকেই বাছাই করে নিই। এবং আমাকে এত ভালো সময় দিয়েছে, আমি এত লাইক করতাম ওকে, ও আমাকে পছন্দ করতো। সালমান শাহের একটাই গুণ ছিল, অভিনয় ছাড়া সে কিছু বুঝতো না। অভিনয় ছিল তার জীবন, অভিনয় ছিল তার মরণ, যার জন্য সালমান শাহ কখনো মরেনি। সালমান শাহ সারা জীবন আমাদের কাছে বেঁচে থাকবে, এটাই আমাদের কামনা। সালমানের সঙ্গে আমার সম্পর্কটা খুব পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্ক। সালমান, আমি যখন ছবিতে কাজ করতাম, আপনারা ভালো করে জানেন আমার ছবিতে অনেক স্টাইলিশ ড্রেস এখন সমাজে বিচরণ করতেছে, মাথায় ক্যাপ, গামছা, বিভিন্ন কিছু। এবং আমার ছবিটা করা অবস্থার চেয়ে শুটিংয়ের চেয়ে বেশি ব্যক্তিগত টাইম দিয়েছে। এইভাবে ড্রেস, এইভাবে চলেন, এইভাবে কাজ করি। তো একদিন আমি কক্সবাজারে শুটিং করতেছিলাম, সবচেয়ে স্মরণীয় ঘটনা একটা গান, আমি খুব পপুলার গান তুমি আমার মনের মানুষ মনের ভেতর শুটিং করতেছিলাম। আমার পায়ে তখন ক্যাশ ছিল, রাতের বেলা শুটিং করতেছিলাম একটা ব্রিজের ওপর। তো তখন ও খেয়াল করছে যে আমার শুটিং করতে করতে আমার ওই জুতার ফিতা খুলে গেছে। তো তখন আমি একটা ইজি চেয়ারে বসেছিলাম, ও শট শেষ করে এসে ওস্তাদ আমি একটু 1 মিনিট দাঁড়ান। তা আমি তাকালাম দিকে আমার পায়ের দিকে নামতেছে।
নামার পরে দেখি আমি সালাম বোধহয় করবে, তা বলে কী করো, না না ওস্তাদ না। পরে দেখলাম যে আমার ফিতা সে বেঁধে দিচ্ছে, কেটসের জ্বলে গেছে, ওটা বেঁধে দিচ্ছে। এই জন্যই দিল, যদি ফিতা লম্বা তো আমি হাঁটাচলা করতে যদি পড়ে যাই, এই জন্যই সে ফিতাটা বেঁধে দিয়ে ওই সুযোগে আমার পা ধরে সালাম করছে। এটা আমার সারা জীবনের স্মরণীয় হয়ে থাকবে। ওর তুলনা ওই, এটা আমার স্মরণীয় ঘটনা সালমানের সঙ্গে। ও আমার আঞ্জুমান, ভালোবাসার ফুল বাগান, আমারই চোখে আমারই বুকে আছো তুমি বসে। সালমান এমন একটা আর্টিস্ট ছিল যে স্ক্রিনে আসলেই মনে হয় ভরে গেছে স্ক্রিনটা। এবং এই আঞ্জুমান ছবিতে সালমান যে যারা সাথে সহশিল্পী ছিল তারও বড়, ডলি জোহর সালমানের মায়ের রোল করেছে, সাবনাথ ছিল এবং হুমায়ুন ফরিদি ছিল। তো এত অল্প সময় ছেলেটি আসলো, জয় করলো দর্শক হৃদয় এবং চলে গেল, এটা মিরাকেল ব্যাপার, জীবন্ত কিংবদন্তি। এবং সালমান এত পাওয়ারফুল অভিনেতা ছিল, আমি জাফর ইকবালকেও দেখেছি পাওয়ারফুল অভিনেতা, রাজ্জাক ভাই। সালমানের মধ্যে অন্যরকম ব্যাপার ছিল, একটা স্টাইল, সে কোনো রকম ওই নিজের স্টাইলিশ ছিল সালমানের কথা বলছি আমি। এবং এভাবে অল্প সময়ে এত সুপারহিট হিরো আমি দেখিনি, অকালে চলে গেল, খুব